কখনোই কোনো স্বৈরাচারের সাথে আপোষ করিনি। ছেলে এবং মেয়ে এটার মধ্যে আমরা আসলে পার্থক্য করতে চাই না। এই এলাকায় বেড়ে উঠেছি, লোক সংখ্যা অনেক বেশি, নাগরিক সুবিধা খুব কম। যদি এই দেশ থেকে, এই সমাজ থেকে আমরা বিতাড়িত করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা থাকবে। আমার কাছে সবার আগে দেশ। দর্শক, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের হাওয়া বইছে। আপনারা জানেন আমাদের নিয়মিত বিশেষ আয়োজন জনকণ্ঠের জনরায়। আজকে আমরা এসেছি ঢাকা ৯ আসনে। এই ৯ আসনে আমরা জানব প্রতিটি যারা প্রার্থী হয়েছেন, এই প্রার্থীরা আসলে জনগণের জন্য কাজ করেন, জনগণের জন্য কি প্রতিশ্রুতি রাখছেন, ঢাকা ৯ আসনে কি পরিবর্তন করতে চান, কি কমতি আছে এই ৯ আসনের, জনগণের জন্য কি পরিমাণ কাজ করতে চান এবং আগামীতে মডেল আসন হিসেবে গড়ে তোলবার জন্য আজকের প্রার্থীর কি পরিকল্পনা রয়েছে। জনগণের মতামতই আমাদের কাছে সব থেকে মূল্যবান বিষয়, যার কারণে এই নির্বাচনকে সামনে রেখে আমাদের বিশেষ আয়োজন জনকণ্ঠ জনরায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেমনটি বলছিলাম যে আমাদের জনকণ্ঠের জনরায় প্রতি নিয়মিত যে অনুষ্ঠানটি, এটি কিন্তু আসলে নির্বাচনকে সামনে রেখে। তো আজকে আমরা ঢাকা ৯ আসনে এসেছি এবং আজকে বিএনপির মনোনীত যিনি প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব, আজকে তার সঙ্গে কথা বলবো। দর্শক, আপনাদেরকে বরাবরই আমরা যে জিনিসটি বলি সেটি হচ্ছে জনগণের যে রায়ের প্রতিফলন, জনগণের কি ভাবনা, আমরা সে বিষয়ে জানতে চাই। একজন প্রার্থী জনগণের কাছে কতটুকু প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিশ্রুতি দিয়েছেন, কতটুকু পূরণ করতে পারবেন, এসব বিষয়ে কিন্তু আজকে কথা বলবো। কেমন আছেন হাবিব ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো নির্বাচনের তো আজকে 12 তারিখ, আগামী মাসের 12 তারিখে 1 মাস পরেই নির্বাচন। তো সব কিছু মিলিয়ে আজকে দল আপনাকে মনোনয়ন দিয়েছে। এ ব্যাপারে আসলে আপনি দলকে আসলে কিভাবে দেখেন যে দল এই 17 বছরের ক্লান্তি লগ্ন পেরিয়ে আপনাকে এরকম একটি ক্রাইসিস মুভমেন্টে যে ঢাকা 9 আসনের জন্য দল আপনাকে সিলেক্ট করেছে, এটি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী। আমি কর্মী থেকে আজকে এই পর্যন্ত এসেছি, তবে আমার মানসিকতার মধ্যে এখনও আমি কর্মী মনে করি নিজেকে। আমি দেশকে সার্ভ করতে চাই। এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, আমরা একটি ভোটাধিকারী বাংলাদেশের জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষে সশস্ত্র সংগ্রাম করে যেমন আমাদেরকে দেশ দিয়েছেন, মানচিত্র দিয়েছেন, পতাকা দিয়েছেন, তেমনি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করেছেন, জীবনে সর্বোচ্চ ত্যাগ করেছেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারকে বাস্তবায়ন করার জন্য, এবং কখনোই কোনো স্বৈরাচারের সাথে আপোষ করেননি বলেই তাকে আপোষী নেত্রী হিসাবে সবাই আজকে ভালোবাসেন। এবং আমাদের বিএনপির যে চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি তার বাবা এবং মার যোগ্য উত্তরসূরি হিসাবেই আগামী দিনের বাংলাদেশকে গড়তে চান 31 দফার ভিত্তিতে। তা আমরা তার কর্মী হিসাবে আমরা সেই 31 দফাকে বাস্তবায়ন করতে চাই। এবং এই জন্য উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, প্রতিটি এলাকার যারা সাধারণ ভোটার আছে, সাধারণ যারা আমাদেরকে ভালোবাসেন বা আমাদের এই এলাকায় আমরা সবার সাথে যাওয়ার জন্য, সবার সাথে কথা বলার জন্য এবং তাদের সাথে আমাদের কর্ম দিয়ে তাদের মন জয় করে আমরা যাতে তাদেরকে আগামী দিনে এই দেশ গড়ার প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত করতে পারি। এবং আমি এলাকার সন্তান হিসাবে এই এলাকায় বেড়ে উঠেছি। এই এলাকার অলি গলি, এই এলাকার প্রতিটি লোকের সাথে আমার সামাজিক, আমার রাজনৈতিক, ব্যক্তিগত সম্পর্ক আছে। এই এলাকার অভাব অনটন, এই এলাকার চাহিদা সবকিছু আমি জানি। আমি মনে করি যে এলাকার সাথে আমার একটা আত্মার হৃদয়ের সম্পর্ক আছে। যেহেতু এলাকার কথা বললেন, ঢাকা 9 আসনের জন্য আপনি কাজ করতে চান, তো আসলে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কাজ চলমান রয়েছে, কোথাও কাজ এখনও রাস্তা ঠিক মতন, অনেক জায়গা ভাঙা রয়েছে বা বিভিন্ন জটিলতা বা যানজটের একটা ব্যাপার আপনাদের এই 9 আসনকে ঘিরে রয়েছে। আসলে কিভাবে একটি মডেল আসন হিসেবে গড়ে তুলতে চান, জনগণের জন্য আপনাদের কি প্রতিশ্রুতি রয়েছে? এই এলাকাটি একটি জনবহুল এলাকা। এখানে আমাদের লোক সংখ্যা অনেক বেশি, নাগরিক সুবিধা খুব কম। আমাদের প্রায় 5টি ওয়ার্ড, আগে ইউনিয়ন ছিল, এখন আমরা সিটি কর্পোরেশন নতুনভাবে অন্তর্ভুক্ত হয়েছে 71, 72, 73, 75।
এই ওয়ার্ডগুলিতে নাগরিক সুবিধা বলতে কিছু নেই, কিন্তু তার ট্যাক্স দেয় গভর্নমেন্টকে। তা আমাদের এই ওয়ার্ডগুলিকে গড়ে তুলতে হবে, নাগরিক সুবিধাগুলি বাস্তবায়ন করতে হবে। আমাদের প্রচুর রাস্তাঘাটের সংস্কার প্রয়োজন। বিগত 2 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু তাই এটি একটা অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে এই সরকারে কিন্তু মানুষের কাছে কোনো কমিটমেন্ট নাই বা জবাবদিহিতা নাই। নির্বাচনে যেহেতু আমাদের এবারের নির্বাচনটা জনগণের ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবে জনপ্রতিনিধিরা, সুতরাং তাদের জবাবদিহিতা থাকতে হবে এবং সরকারও জবাবদিহিতার মধ্যে থাকবে। সেখানে আমাদের মূল কাজই হচ্ছে এলাকার চাহিদাগুলি বাস্তবায়ন করা এবং তার জন্য কাজ করা। এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সদিচ্ছা থাকবে এবং এলাকার ছেলে হিসেবে এলাকার সমস্যাগুলি যেহেতু আমি জানি, অগ্রাধিকার ভিত্তিতে আমরা ইনশাল্লাহ এই এলাকার যে কাজগুলি অসমাপ্ত রয়েছে সেগুলির জন্য সর্বোচ্চ আমরা চেষ্টা করব। এই এলাকার সব থেকে বড় একটি সমস্যা মাদক, এবং এই মাদক আমরা অতীতের আমলেও দেখেছি যে তরুণ সমাজকে শেষ করবার জন্য যে মাদকটি খুবই ভয়াবহ আকার ধারণ করে। মাদক নিয়ন্ত্রণে এবং এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনার কি পদক্ষেপ থাকবে? আমরা মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্সের ভূমিকা নিব। আর যে ব্যাপারটি হচ্ছে যে আসলে আমরা মাদককে আমরা যদি এই দেশ থেকে এই সমাজ থেকে আমরা বিতাড়িত করতে চাই, তাহলে আমাদের ঐক্যবদ্ধ চেষ্টা থাকবে, সেটি সরকার, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল এবং প্রশাসন। কিন্তু তার সাথে সাথে তাদের এই যে আমাদের যুব সমাজকে বিকল্পভাবে তাদেরকে অন্যান্য কর্মকাণ্ডগুলির সাথে সম্পৃক্ত করতে হবে। আমাদের এখানে মাঠের অপ্রতুলতা রয়েছে, বিকল্প আমরা দেখা যায় যে আমাদের ইনডোর বা আউটডোর সুবিধাগুলি, খেলাধুলার সুবিধা, অন্যান্য সুবিধাগুলিকে বাস্তবায়ন করতে হবে। তা আমরা মনে করি যে আমরা এই মাদক যারা গ্রহণ করে তাদেরকে যদি আমরা বিকল্প খেলাধুলার সাথে সম্পৃক্ত করি, সামাজিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করতে পারি, আমাদের বিভিন্ন লাইব্রেরি করতে পারি, ইনডোর গেমসের ব্যবস্থা করতে পারি, আউটডোর গেমসের ব্যবস্থা করতে পারি, তাদেরকে যদি সময় কাটানোর ব্যবস্থাগুলি করতে পারে ইনশাআল্লাহ, এবং প্রশাসনিক ওই ব্যবস্থাগুলিও গ্রহণ করতে মাদক বিরোধী, তাহলে আমার মনে হয় যে দুইটাকে সমন্বয় করে আমরা এই জায়গাটা একটা ভালো ভূমিকা রাখতে পারবো। ঢাকা 9 আসনে আপনি কি মনে করেন যে কোন জিনিসটা সব থেকে কমতি রয়েছে এবং কোন জায়গাটিতে প্রথম আপনি হাত দিতে চান নির্বাচিত হলে? আসলে ঢাকা 9 সব কিছুরই কমতি রয়েছে। এখানে অনেক কিছু প্রয়োজন। এখানে রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন, সামাজিক নিরাপত্তার প্রয়োজন, মানুষের চাহিদাগুলি, মৌলিক চাহিদাগুলি পূরণ করা প্রয়োজন, শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন, হাসপাতাল প্রয়োজন। এখানে প্রয়োজন বলতে এটার মানে খেলাধুলার মাঠ প্রয়োজন, কমিটি সেন্টার প্রয়োজন। তা আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা যদি নির্বাচিত হই সেই ক্ষেত্রে আমাদের প্রথম থাকবে স্বল্প সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলি সমাধান করে। সেই জন্য আমরা যেটা করব, আমরা নির্বাচিত হলে প্রথমে অরাজনৈতিকভাবে আমরা আমাদের যারা রয়েছেন তা এলাকার আমাদের যারা ভোটার, এলাকার যারা বসবাস করেন তাদেরকে নিয়ে এবং সামাজিক বিভিন্ন সংগঠন নিয়ে আমরা ওয়ার্ড ভিত্তিক বসে আমরা তাদের মতামতের ভিত্তিতে যে আমাদের কাছে এই আছে, আমরা এই করতে পারবো, সেই ক্ষেত্রে আমরা অগ্রাধিকার ভিত্তিতে কোন কাজটা আগে করব, সেই মতামতের ভিত্তিতে আমরা এগিয়ে যেতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু দেখেছি যে রাজনৈতিক যে সম্প্রীতি, যে ভালোবাসা 5 আগস্ট পরবর্তী সময়ে উঠে এসেছে। এখানে কিন্তু তাসনিম যারা তার মনোনয়ন বৈধ হওয়ার পরে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আমরা দেখেছি জামাতের প্রার্থীর সঙ্গে আপনি কুশল বিনিময় করছেন। আপনি নির্বাচিত হওয়ার পরে এই সম্প্রীতির ধারা বজায় থাকবে কিনা? আমার কাছে সবার আগে দেশ, সবার আগে জনগণ, সবার কাছে ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ। অনেক রক্তের বিনিময়ে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, আবার ঠিক অনেক রক্তের বিনিময়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আমরা আমাদের অনেক ছাত্র জনতাকে হারিয়েছে, আমাদের অনেক সহযোদ্ধা আছে, অনেকে এখনো গুম আছে, অনেকে বঙ্গুত্ব বরণ করেছে। আমাদের নির্বাচনে একজন সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি এই গণতান্ত্রিক ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। সুতরাং এদের রক্তের ঋণ যদি আমরা শোধ করতে চাই তাহলে আমাদেরকে সেই অধিকারগুলিকে বাস্তবায়ন করতে হবে। তা আমরা মনে করি যে আগামী এই এলাকার যারা নির্বাচনে পদপ্রার্থী হয়েছে তারা এই এলাকার জনগণকে ভালোবাসে, তো এই এলাকাকে ভালোবাসে দেখি তারা এই এলাকার পদপ্রার্থী হয়েছে। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, আমাদের মধ্যে যা কিছু ভালো তা আমি গ্রহণ করতে চাই, যা কিছু খারাপ আমি নিজেও পরিত্যাগ করতে চাই, সামাজিকভাবে তার প্রতিরোধ করতে চাই। সুতরাং আমাদের আগামী পথ আমরা ঐক্যবদ্ধভাবেই এলাকার উন্নয়নের জন্য, দেশের কল্যাণের জন্য আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। বাংলাদেশের বর্তমান ভোটার বা বাংলাদেশের জনসংখ্যার মধ্যে একটা বড় অংশ নারী, যেটি আপনার 9 আসনে রয়েছে। তো নারীদের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? আমরা যে জিনিসটা হচ্ছে যে আমাদের আমরা ছেলে এবং মেয়ে এটার মধ্যে আমরা আসলে পার্থক্য করতে চাই না।
আমরা সবাইকে সমান দৃষ্টিতে দেখতে চাই, কিন্তু আমাদের নারীদের জন্য আমাদের এখানে সবার আগে দরকার হচ্ছে তারা যাতে নিরাপদ বোধ করে রাষ্ট্রের নাগরিক হিসেবে তাদের নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই, এবং তাদের জন্য আমরা ছেলেদের সাথে সাথে তারা যদি সমান মর্যাদা পায়, সমান অধিকার পায়, সেটিকে বাস্তবায়ন করতে চাই। এবং আমরা আমাদের নারীদেরকে, আমাদের বোন, আমাদের মা খালাদারা যাতে চিকিৎসা সুবিধাটাকে পায় নিশ্চিত, সেটাকে আমরা নিশ্চিত করতে চাই। এবং আমাদের এই এলাকা মানে বেকারত্বের সংখ্যাও প্রচুর, আমাদের এখানে শিক্ষা প্রতিষ্ঠানের মান, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নেই। সেগুলি প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের যারা এইখানে মানে ছাত্রছাত্রী রয়েছে সবাই যাতে সমানভাবে শিক্ষার সুযোগ পায়, সেটাকেও নিশ্চিত করতে চাই। আমরা আসলে নারী এবং যুবক মানে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের অনেক কিছু দরকার, সেইগুলি প্রতিটা আমাদের যেহেতু পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা সব অংশে পরিকল্পনা। নারীদের জন্য আমরা যেমন মা খালারা যারা ঘরে থাকেন তাদের জন্য আমরা ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হচ্ছে। আমরা প্রতিটা সেক্টরে কাজ করতে চাচ্ছি। এবং যেমন আমরা খেলাধুলার জন্য আমরা ক্রিয়া নিয়েও কাজ করতে, আমাদের এই দল যেমন বলছে যে ক্লাস 4 থেকে প্রতিটি স্কুলে 100 মার্কের একটা সাবজেক্ট থাকে, যাতে খেলাধুলার উপর ভিত্তি করে, যাতে কেউ খেলাধুলা করে ওটার উপর একটা সে সাবজেক্টে পাশ করার মাধ্যমেও সে যাতে আগামীতে, এবং তারা যাতে এই পেশাভিত্তিক বা এই খেলাধুলার করে জীবন চালাতে পারে অথবা ফ্যামিলি পরিবার চলে, সেই ব্যবস্থাটি করতে চাচ্ছে আমাদের দল। 9 আসনে আপনি বলেছেন আপনাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান কম রয়েছে এবং অনেক কিছু কম রয়েছে, তার মধ্যে আপনি নারীদের, যুবকদের নিয়ে কাজ করতে চান, তো আপনি শিক্ষার ব্যাপারে কতটুকু অবদান রাখতে চান? আমরা যে আগামী যে শিক্ষা ব্যবস্থা চাই, আমরা সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা চাই আগামী শিক্ষা ব্যবস্থা উৎপাদনমুখী কারিগরি একটি শিক্ষা ব্যবস্থা। আমরা চাচ্ছি যে একটি ছেলে লেখাপড়া করার পর সে তার যোগ্যতা অনুযায়ী সে চাকরি করতে পারে। আবার কেউ যদি চাকরি করতে না চায়, সেক্ষেত্রে সে যাতে উদ্যোক্তা হইতে পারে। আবার কেউ যদি মনে করেন যে না আমি দেশকে বাইরে যেয়ে আমি সার্ভ করব, সেক্ষেত্রে তাকে উপযুক্তভাবে গড়ে তুলে বাইরে যে যাতে সে তার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকেও সার্ভ করতে পারে। আমরা আসলে মানে তাদেরকে উপযুক্তভাবে গড়ে তুলতে চাই এবং সেটাকে বাস্তবসম্মত। কেউ আইটি সেক্টরেও যদি এখানে আইটি সেক্টরে কাজ করার সুযোগ নেই আমাদের এই শিক্ষা পদে, সেগুলিকে অন্তর্ভুক্ত করতে চাই, যাতে যেদিকে দেশকে সার্ভ করতে চায়, যেভাবে সেবা দিতে চায়, সে যাতে নিজেকে সেভাবেই গড়ে তুলতে পারে। এই জন্য আমরা শিক্ষাকে তৃণমূল পর্যায়েভাবে গড়ে তুলতে চাই, এবং শুধু ছাত্রদেরকে না, ছাত্রছাত্রীদেরকে না, শিক্ষকরা যাতে আধুনিক মানসম্মত শিক্ষা দিতে পারে, সেজন্য আমরা সেই ব্যবস্থাটা আমরা করতে চাই, যাতে ওয়ান টিচার ওয়ান টেপ এই সার্ভিসটি আমরা দিতে চাই। আমরা শিক্ষকদের মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীদেরকে সার্ভিস দিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার ঢাকা 9 আসনের জনগণের জন্য কি বলতে চান? আমি যে কথাটি বলতে চাই যে আমরা একটি ঐক্যবদ্ধ ঢাকা 9 চাই। আমরা গণতান্ত্রিকভাবে এই এলাকাকে গড়ে তুলতে চাই, সকলের মতামতের ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে সকলকে নিয়ে আগামীর এই ঢাকা 9কে গড়ে তুলব, যাতে করে যার মাধ্যমে এই এলাকা এবং দেশ আমাদের একটি কল্যাণমূলক দেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, একটি স্বাধীনতার পক্ষে তাবেদার মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারি। আজকে কথা বলছিলাম ঢাকা 9 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের সঙ্গে। তো আমরা জানতে পারলাম যে এই 9 আসন নিয়ে তাদের পরিকল্পনা কি, তারা কি করতে চায়, নারীদের জন্য কী কাজ, যুবকদের জন্য কী কাজ, এবং আগামীতে একটি সমৃদ্ধশীল 9 আসন গড়ে তোলবার জন্য, মডেল 9 আসন গড়ে তোলবার জন্য কী করতে চান। ঠিক তেমন আমরা প্রত্যেকটি আসরে আপনাদের সঙ্গে দেখা হবে, জনগণের মতামতের যাচাই করেই আমাদের জনকণ্ঠের জনরায় চলবে। ধন্যবাদ সবাইকে।